নওশিনের হাজবেন্ড, এটাও তো একটা পরিচয়। আমি আসলে অনার্ড ফিল করেছি যখন আরজে কিবরিয়ার সাথে আমাকে বলা হলো। নওশিন এবং হিল্লোলের বিয়েটা বাংলাদেশে এটা কিন্তু অনেক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। ফার্স্ট যে ডিসিশনটা নিয়েছিলাম মনে মনে সেটা হচ্ছে যে আমি ভুলে যাবো আমি নওশিন। দুজনেরই বিভিন্ন রকমের গসিপ হয়েছে বিয়ের পরে। বড় একটা বিষয় হচ্ছে ঘর ভাঙা। ওর কারণে ঘরটা ভাঙছে। ক্যামেরার বাইরের মানুষটাকে বিয়ে করেছে, আমি তো ক্যামেরার সামনের মানুষটাকে বিয়ে করি নাই। দিন শেষে সে আর আমার এক্স ওয়াইফ কথা বলে ফোনে। আমরা তিন্নিকেই খুঁজছিলাম, তখন তার ওয়াইফ ছিল। আমি যদি এখানে আমার একটা সিকিউরিটি পেতাম আমার ভবিষ্যৎ প্রজন্মের, তাহলে তো আসলে আমার অন্য দেশে গিয়ে থাকার দরকার ছিল না, এত কষ্ট করার দরকার ছিল না। যেটা মনে হয় যে আমার জীবনের সবচেয়ে বড় মিস করা, সেটাই আসলে। তুমি করো? মিসই করতাম, তাহলে তো আমি এই সুন্দর জীবনটা গড়তে পারতাম না। আমি মনে করি সময়ের সাথে সাথে যেমন ম্যাচিওর হতে হয়, সময়ের সাথে সাথে বুদ্ধিও বাড়াতে হয় আক্কেল দাঁতের মতো, সময়ের সাথে সাথে কাম হতে হয়, ঠান্ডা হতে হয়। চারটা প্যারেন্ট তো, তাই না? আমি, সে, তার এক্স ওয়াইফ, আমার এক্স হাজবেন্ড, আমরা তো চারজন প্যারেন্ট। আমরা চারজনের কেউই কিন্তু দায়ী নই। আমার মনে হয় আজকের এই এপিসোডটা থেকে আমাদের অনেক কিছু শেখার। আবার চিন্তা করছি যে নওশিনের হাজবেন্ড, এটাও তো একটা পরিচয়, রাইট? আবার হিল্লোলের বউ, সেটাও তো একটা দারুণ পরিচয়। সো আমি কনফিউজ আসলে, মানে আপনারা কোনটাতে কমফোর্ট ফিল করবেন? আমি সবটাতেই কমফোর্ট ফিল করি। আরেকটা যেটা হয়েছে যে নতুন জেনারেশনের কাছে হিল্লোল যে কোনো একটা ক্যারেক্টার ছিল, এটা কিন্তু একেবারেই আননোন। ওদের কাছে রাদার কন্টেন্ট ক্রিয়েটর আদনান ফারুক ইজ পপুলার, বা ওরা চিনে এই নামে। বাট আমার যে একটা পাস্ট ক্যারিয়ার ছিল, ওইটা হয়তো একটা জেনারেশন জানেই না। 8 বছর তুমি গ্যাপের কথা বলতেছিলা, কেন এটা, কি কারণে গ্যাপ দিল? এটা কোনো রিজন না। আবার যদি সেভাবে বলি কিবরিয়া ভাই, রিজন আছে। আমরা যখন ডিসিশন নিলাম যে আমরা মুভ করব, তো তখন ডিসিশন ছিল যে ও টোটালি মুভ করবে না, ও আসা যাওয়ার ভিতরে থাকবে। বাট আই ওয়ান্টেড টু গো। মানে আমি চেয়েছিলাম যে যেহেতু ইহান আমার ছেলে, যাকে আসলে তোমরা মানে কিন্নর নামে চিন্তা, কিন্নরের মামা এইভাবেই আমরা বলতাম কথা। তো তখন আমি চেয়েছিলাম যে আমি ওর সাথে কিছুটা সময় স্পেন্ড করি, বিকজ ও ইউএসএতে ছিল, এখনো আছে। ওর একটা হাই স্কুল টার্ম যাবে, দেন ও হচ্ছে ইউনিভার্সিটিতে যাবে, ওই সময়টা আমি চাচ্ছিলাম যে ফুল ওকে দিতে। তো তখন আমি ডিসিশন নিলাম যে আমি যাব, ওখানে গিয়ে আমি থাকবো। ওর বিষয়টা ছিল যে ও যাবে বাট আসা যাওয়ার ভিতরে থাকবে। অ্যান্ড দেন ওই সময় থেকে আসলে আমি মানসিকভাবেই ডিসিশন নিয়েছিলাম যে লেটস টেক এ ব্রেক ফ্রম এভরিথিং। সেটা অ্যাঙ্করিং হোক, সেটা আর্জিং তো অনেক আগেই ছেড়ে দেওয়া হয়েছিল, অভিনয় হোক। যদি ব্যাক করার হয় তাহলে আবার ব্যাক করব, সেটা পরের কথা। কিন্তু বাই দ্যাট টাইম যেটা হয়েছে যে আমার আবার নতুন করে আবার মা হওয়া, রেসপন্সিবিলিটিস ডিফারেন্ট হওয়া, নতুন প্রফেশন অ্যাড হওয়া, সব কিছু মিলিয়ে অল্প কিছু ব্রেকটা 8 বছর হয়ে গেছে। নওশিন এবং হিল্লোলের বিয়েটা বাংলাদেশে এটা কিন্তু অনেক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে, টু বি অনেস্ট। আমি জানি না মানে তোমরা ব্যক্তিগতভাবে কি ফেস করছো? আমরা তো এখনো অনেক কিছু ফেস করি। আমরা তো আপনাকে একটু ফ্লোর দিয়ে দাঁড়াও ভাই, আপনি কি ফেস করছেন? না, আমি আলাদা খুব যে কিছু, মানে আপনি রেডি ছিলেন এটা ফেস করতে? হ্যাঁ, মানে আজকের যে সোশ্যাল মিডিয়া যে পরিমাণ জাজমেন্টাল, আমরা ডেফিনেটলি আপনাদের সময় অতটা জাজমেন্টাল সুযোগ ছিল না, অতটা ছিল না। এখন ঘটনাটা যদি এখন ঘটতো তাহলে আসলে বোঝা যেত যে কি এটার ইমপ্যাক্ট। না কেন বলছি, লাইক ওর তো ধরেন বলতে গেলে যেটা যে আপনাকে অনেক আগে থেকে মানুষ চিনতো, শুধু আপনার না, আপনার যে পাঁচটা আমি যদি বলি, আপনারা দুজনে কিন্তু অনেক পপুলার ছিলেন ওই সময়টাতে। কিন্তু ও পপুলার, আমরা কেউ ধারণাও করি না যে হিলোলের সঙ্গে একটা ভবিষ্যৎ হতে পারে। নিজেরাই ধারণা করি না। বেসিক্যালি ও তোমার স্টার্টিং কবে? 2007? আমার স্টার্টিং হচ্ছে 2006। তো মানে ওরা ছিল 2006 থেকে 2007 এর ব্যাচ, আমরা ছিলাম 7। তো 7 এ যদি ও শুরু করে থাকে তাহলে ওর সাথে আসলে আমার পরিচয়, মানে কাজের সূত্রেই তো প্রথম পরিচয়, সেটা সম্ভবত 2009 বা 10 এরকম সময়। 8 দেখা হয়েছিল, 9 পরিচয়। আচ্ছা, তার মানে ও ক্যারিয়ার শুরু করার খুব বেশি দিন না, একদম জাস্ট পরপরই প্রথম। মানে ওই পরিচয়টা কিন্তু কোনো কথাবার্তা কনভারসেশন পরিচয় না, মানে সেটার মধ্যে দেখা হয়েছে। একসাথে অভিনয় করার ব্যাপার ছিল কোনো? হ্যাঁ, একসাথে অভিনয় করেছি 10 এ। সেটা ওই নাটকটাতে আমরা দুজনেই অভিনয় করেছি, কিন্তু একসাথে সিন ছিল না আমাদের। আচ্ছা, সো ওই কোনো একদিন সেটে ওর সাথে আমার জাস্ট 1 মিনিটের দেখা হয়েছে, দ্যাটস ইট। তখন আমি আরজে নওশিন হিসেবে পরিচিত। ওকে, সো ভাইয়া ভাইয়াই বলতো? হ্যাঁ, ভাইয়া এখনো ভাইয়া বলে, এখনো হিলোল ভাই, এখনো ভাইয়া। মানে ইয়েতে বলে না, একা পাইলে বলে না, মানুষের সামনে বলে। সো কি হলো, মানে আপনার ডিসিশনের জায়গাটা মানে প্রেমে পড়ার ব্যাপার ছিল নাকি? জাস্ট ডিসিশনের জায়গা কিন্তু আসে হচ্ছে 2010-এ। 2010-এ 9-এরই শেষের দিক থেকে আমার সেপারেশন। আই ওয়াজ পাসিং থ্রু ভেরি ব্যাড টাইম ওই তখনটাতে। আর ও তো তার আগের থেকেই ডিভোর্সড। তো তখন কোনো একটা শুটিং আমাদের একটা লম্বা সময় আমরা কাটাচ্ছিলাম।
তো কাটাইলে কি হয়, একা তো ভ্যাকেন্ট, জায়গাটা তো ফাঁকা, তো ওই জায়গা ফাঁকার মধ্যে হয়তো কোনো একটা কথাবার্তা, ইন্টিমেসি, ওই জায়গার থেকে একটা ফিলিং গ্রো করা আর কি। ওই ফিলিংটাই আমি ওকে একদিন সারাদিন শুটিং করছি একসাথে, তারপরে তো শেষ, যে যার যার বাড়ি। যাওয়ার সময় আমি রাস্তায় ওকে একটা টেক্সট করছিলাম এরকম যে আই থিঙ্ক আই হ্যাভ স্টার্টেড মিসিং ইউ, ঠিক আছে বলে টেক্সটটা করে আবার আমি মনে করলাম যে whimsically এটা বলা ঠিক হলো কিনা, আবার ওরা আবার আরেকটা টেক্সট দিছি। কি দিছিলাম আমি জানি, সরি আমার বোধহয় কথাটা বলা ঠিক হয়, আমার বোধহয় টেক্সটটা করা ঠিক হয় মানে তুমি রিপ্লাই দিচ্ছিল না এখন? না আমি রিপ্লাই দেওয়ার আগেই সে ওইটা সাথে সাথে ইনস্ট্যান্ট, আমি ওটা করেই সাথে সাথে আমার মনে হয়েছে যে আমার ইয়ে হলো। ওকে, তারপর দেন আমি আসলে ওই সময় জেগে আছো কি করতাম সাইম আর আমি, হ্যাঁ, RTV তে। তো হ্যাঁ এই ঘটনাটা ইনফ্যাক্ট যারা আমাদেরকে ফলো করে তারা জানে, বিকজ অনেক জায়গায় বলা হয়েছে। তো বেসিক্যালি আমি ওই সময় তো মেকআপ করছিলাম RTVর মেকআপ রুমে রাত্রেবেলা, যখন সে টেক্সটটা পাঠায়, সাথে সাথে তো আরেকটা টেক্সট পাঠালো যে সরি এটা বোধহয় আমার পাঠানো ঠিক হয়নি। তো আমি মানুষটা খুব স্পন্টেনিয়াস, যারা আমাকে চিনে তারা জানে, এবং আমার কোনো কিছু ভালো লাগলে কিংবা খারাপ লাগলে আমি খুব স্ট্রেট বলা পছন্দ করি, আমার এই কনফিউশন ক্যারেক্টার পছন্দ না। তো আমি তখন জাস্ট তাকে রিপ্লাই করলাম যে যদি জেগে থাকো, না তার আগে বোধহয় আমি জানতে চাইছিলাম যে কোথায়, তখন বললো যে বাসায় যাচ্ছে না এরকম কিছু একটা। বললাম যদি জেগে থাকো আমার লাইভ শুরু হবে আর একটু পরে, লাইভটা দেখো। আমি জাস্ট এটুকু বললাম, দ্যাটস ইট। তো সে বোধহয় লাইভ দেখেছিল যেহেতু বলেছি। তো আমি আসলে তাকে আনসারটা লাইভের শুরুতেই দিয়েছিলাম, জেগে আছো কি ওই এপিসোডে লাইভের শুরুতেই দিয়েছিলাম আর কি ছিল ভাই আনসার? আমি আসলে জানি না, আমি খুবই ইন্টারেস্টেড এই গল্পটা শোনার জন্য। না ওইটা শোটা স্টার্ট করছিল এরকম একটা দুটা কথার পরেই ও বলছিল কেউ যদি ভেবে থাকে কোনো কথা ভুল, আসলে সেটা ভুল না, সেটাই আসলে সত্যি। না মানে বিষয়টা এরকম ছিল যে আমি সাইমকে, নর্মালি তো আমরা আগে কথা বলতাম হু ইজ স্টার্টিং দ্য শো, সাইমকে বলেছিলাম যে ইউ স্টার্ট দ্য শো দেন আই উইল টেক দ্য ফ্লোর। তো ও নর্মালি করার পরে যে ওয়েলকাম করছি এরকম এরকম বলার পরে যখন মানে আমি যখন বুঝলাম যে ক্যামেরা তখন আমার দিকে, টকব্যাকে যখন আমাকে বলা হলো যে ক্যামেরা আমার সামনে, তো আমি জাস্ট হাই হ্যালো কিছু না বলে আমি শুরুর কথাটাই বলেছিলাম যে কেউ যদি ভাবে যে তার পাঠানো টেক্সটটা ভুল, তাহলে সে একেবারেই ভুল, পাঠানো টেক্সটটাই ঠিক আছে। সো এটা বলার সাথে আপনার রাতে আর ঘুম হয়নি, তারপরে তো আপনি টেক্সটে সিগন্যাল গ্রিন না। কিন্তু আমার এখানে একটা জিনিস মনে হচ্ছে মানে হিরোল ভাই, সেটা হলো আমি জানি না আপনি মানে আমাকে যদি সতই অনুমতি দেন তাহলে আমি একটু জানতে চাই, একটা সম্পর্কে থাকার পরে ওই সম্পর্কটা কোনো কারণে যদি আমাদের জন্য পজিটিভ আর না থাকে, লাইক একটা টক্সিক রিলেশনশিপের মধ্যে আমরা চলে যাই, ভেরি আনওয়ান্টেড সিচুয়েশন, সেখান থেকে বের হয়ে এসে লাইক আপনি বলছেন 1 বছরের মতো, মানে আমি আপনার ওই জায়গাটা একটু জানতে চাই যে 1 বছর কি এনাফ সময় ছিল যে সামহাও কাউকে দেখে বা কারোর সাথে কথা বলে ওই মিসিং পর্যায়ে যাওয়া? না ওইটা ঠিক ছিল কিনা, এখন হয় কি আপনার আমার এই বয়সে এসে আমরা হয়তো ওই ম্যাচুরিটিটা আমাদের হয়েছে, বাট এখন থেকে আপনি যদি চিন্তা করেন যে আই এম টকিং অ্যাবাউট 2010-11, ঠিক আছে, তো 15 ইয়ার্স অ্যাগো আমার বয়স কত ছিল আর আপনার বয়স কত ছিল, আমাদের ভাবনার ম্যাচুরিটি বা সিদ্ধান্তের ম্যাচুরিটি ওই টাইমে এখনকার মতো তো কোনো পক্ষ ছিল না। ভয় লাগার কথা, কারণ এরকম একটা পাস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, আসলে আমরা না ওরকম কোনো কিছু সময়টাই ভাবি নাই। এবং আমি একটু অ্যাড অন করি, না তুমি তো অনেক গ্যাপে ছিলে, তোমার তো বড় একটা গ্যাপ ছিল। তারপরও যেহেতু আমাদের দুজনেরই পাস্ট আছে, আমাদের দুজনেরই বাচ্চাটা অনেক বড় একটা বিষয়, হ্যাঁ বাচ্চা থাকা, সেটা হচ্ছে সিঙ্গেল প্যারেন্ট হিসেবে আমি যেহেতু ছিলাম, তো এটা খুব বড় একটা ডিসিশন কিন্তু টু ফল ফর সামওয়ান। ফল তুমি করতেই পারো, তোমার ক্রাশ হতেই পারে, ভালো লাগতেই পারে, কিন্তু তাকে তুমি জীবন সঙ্গী হিসেবে যে নেবে, মানে তাকে নিয়ে যে জীবনটা চালাবা, এটা ডিসিশন নেওয়াটা অনেক বড় ব্যাপার, এত ইজি না। একটা অ্যাক্সিডেন্ট আমি বলবো না, একটা ঘটনার পরে আবারও ওরকম ভাবে ভাবা, ইটস ভেরি টাফ। তো আমাদের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছিল যে ওই দিন তো আমরা জাস্ট বললাম, আমার কাছে মনে হয় কি ওই হুইমজিক্যালি আমিও লাইভে হয়তো ওই জিনিসটা বলে দিছিলাম, বিকজ অফ মাই এজ হতে পারে, ওই সময় একটু তো আমরা হাইপার থাকি ওই বয়সটাতে। তারপরের দিন কিন্তু আমাদের শুটিং ছিল একসাথে, এবং শুটিং এর সারাটা দিন আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে কখনো কোনো কথা বলি নাই। পরবর্তী কয়েকদিন আমরা এই বিষয় নিয়ে আর কোনো কথা বলি নাই, নট ইভেন ইন টেক্সট। মানে ওই রাত্রে কি টেক্সট আদান প্রদান হয়েছে সেটা নিয়ে আমাদের কোনো কনভারসেশনই আর হয় নাই। সো ইট ওয়াজ মোর লাইক মানে কি বলবো যে একটা দুইটা ম্যাচিওর্ড পার্সনের মতোই আমরা ভেবেছিলাম যে আমরা কি আসলে একসাথে থাকতে চাই কিনা, আমাদের লাইফে এই ঘটনাটা আছে, আমাদের বাচ্চারা আছে, আমরা কিভাবে আসলে জীবনটাকে দেখছি। ডিসিশনটা নিলেন কেন, মানে নিলেন কিভাবে, এটা এই ঘটনার কতদিন পরে, এটা একটু যদি জানি হিলোল ভাই। আরো অনেক তারপরে কিন্তু সম্পর্কটা কিন্তু ওই সময় কন্টিনিউ হয় নাই, ওখানে কিন্তু স্টপ, ওখানে স্টপ। এটা আবার গিয়ে কন্টিনিউ হয়েছে প্রায় 1 বছর পরে। হ্যাঁ, এটা 2010-এর কোন মাসটা হবে আমার মনে হয় সেপ্টেম্বর অক্টোবর এরকম কোনো একটা মাসের ঘটনা এটা, বাট
সম্পর্কটা আসলে ওইভাবে গেছে 2011 লাস্টের দিকে। 11 সেপ্টেম্বর 6, যেটা আমরা এখনো আমাদের রিয়েল অ্যানিভার্সারি মানি। ওই সময় ডিসিশন নেওয়া হলো যে আপনি বিয়ে করতে যাচ্ছেন। বিয়ে করতে যাচ্ছি বা ওই আমরা ফর্মালি আমরা গট অ্যাটাচড আর কি। ওকে, সো বিয়ে শাদী কোন বয়সে? 2013 সালের 1 মার্চ আমাদের বিয়ে হয়। এটা আমার একটু স্টাডি করা উচিত ছিল, সরি It's okay. সরি, ঘরের মানুষ তো এই জন্য It's তোমাদেরকে okay. জিজ্ঞেস করছি। আলহামদুলিল্লাহ, মানে আমি মানে অন্তর থেকে দোয়া করি। হয় না যে আমাদের সেলিব্রিটি, আমি তো না, ডেফিনেটলি আপনারা, মানে তুমি সেলিব্রিটি না, না, সো টিভির এটা ভাই। যেটা হয় আমাদের লাইফ নিয়ে সবারই কিন্তু এরকম একটা চিন্তা ভাবনা, বিয়ে করেছে আজকে কালকেই ভেঙে যাবে বা এরকম। আমি দোয়া করি অন্তর থেকে যে তোমরা একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত একসাথে থাকো, বাট আমি এটা জানি জার্নিটা স্মুথ না, অনেক রকম ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে। এটা হিরো ভাইয়ের পক্ষ থেকেও এসছে, তোমার পক্ষ থেকেও আসছে। সো আমি যদি ভুল না বলে থাকি, প্রায় 12 বছর এক যুগ তোমরা একসঙ্গে আছো, আলহামদুলিল্লাহ। রোলার কোস্টার জার্নি ইনডিড। এইটা সামটাইমস, এটা অনেকেই বলে যে প্রথম বিয়ের পরপর প্রথম টাইমটা অ্যাডজাস্টমেন্টের কিছু হয়তো ঝামেলার ইয়ে থাকে। ওই টাইমটা আমরাও পার করছি ডেফিনেটলি। সেই টাইমটা পার করার আমি বলবো যে প্রথম 2-3 ইয়ার্স, ওই 2-3 ইয়ার্সের পরে আমাদের আসলে মেজর কোনো ধরনের কোনো কমপ্লিকেসি বা বড় ক্ল্যাশ এই ধরনের কোনো কিছু হয় না। আমরা যেটা পার করছি সেটা হচ্ছে মানে আমার অনেক কিছু তাকে আসলে হ্যান্ডেল করতে হচ্ছে ডিফারেন্ট ওয়েতে। আমার টেম্পার, আমার হচ্ছে মানে হাইপারনেস, কিংবা আমার রেগে যাওয়া, অনেক রাগী কিন্তু। হ্যাঁ সো কিন্তু পরক্ষণই কুল ডাউন হয়ে হ্যাঁ, যায়, এটা আমার একটা রেগে আছে। যাবে আবার খুব ঠান্ডা হয়ে যাবে এবং কিছুক্ষণ। টোটালি কিন্তু আমার অপোজিট। সে হচ্ছে খুবই ঠান্ডা, সহজে রাগে না, কিন্তু সে যদি রাগে তার ওই বিষয়টা নাই যে আচ্ছা ঠিক আছে যেটাই হয়েছে আমি এখন নরমাল হয়ে যাই, তার কিন্তু এটা চলতে থাকে। আমার এইটা একটা, এটা আমি কি বলবো আমি জানি না, রাগি না, বাট ওয়ান্স আমি কারো এগেনস্টে ইয়ে হয়েছে ওই মুখ আমি আর জীবনেও দেখবো না। না মানে আমার এগেইনস্ট এটা হয় নাই এখন। এটা কিন্তু কেউ আমাকে ডেকে ধরে এইটার কোনো মিউচুয়ালও কখনো করতে পারে না, মানে এটা হয়। কিন্তু আপনি রাগটা নিশ্চয়ই অনেক চিন্তা ভাবনা করে রাখেন। হ্যাঁ, ও যেরকম ভালো লাগতেছে না, রেগে গেলাম, পরে না, ঠিক না, আছে, না, ও sorry, সহজে that's not রাগে না। যেমন আমি যদি মানে একটা ছোট মজার এক্সাম্পল দিয়ে বলতে পারি, আমাদের বাচ্চা তো ছোট, তাই না, ও টডলার ফেজ ওর পুরা। তো বিদেশে তো আসলে এত মানুষ নাই যে সবাই দেখবে, এটা ওটা না, আমাদেরকেই দেখতে হচ্ছে, আমাদেরকেই করতে হচ্ছে। আমি হয়তো অনেক সময় রেগে যাচ্ছি, কিন্তু ওর ধৈর্য অনেক বেশি। 1 ঘন্টা 1.5 ঘন্টা মেয়ে কি গল্প বলতেছে সেই গল্প শুনে শুনে ওকে খাওয়ানো, কিংবা ওর ইয়েগুলা নেওয়া, আমার হয়তো ধৈর্যটা অত নাই। সেটা হয়তো পুরুষ মানুষের ধৈর্য একটু বেশি হয়, বাট সে আসলে অনেক পেশেন্ট একটা মানুষ। আমি একটা প্রশ্ন করে একটু বিরতিতে যেতে চাই, এবং আমি জানি যে আড্ডাটা আজকে যদি আমি সারা রাত দিই তাহলে আমি আসলে আমার টায়ার্ড লাগবে না। সেটা হচ্ছে যে দুজনেরই বিভিন্ন রকমের গসিপ হয়েছে বিয়ের পরে, এবং নওশিনের জায়গা থেকে হয়েছে, আপনার জায়গা থেকেও হয়েছে। এই জায়গাগুলোর একদম কি পয়েন্ট জানতে চাই, যে মিটিগেটটা আপনারা করেছেন, লাইক আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে আপনারা যখন বসতেন কোনো একটা ইস্যু যখন আপনাদেরকে নিয়ে হচ্ছে, আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা কি থাকতো, দুজনকে কি বলতেন? হিলোল ভাইয়ের কাছে। আমার অফ স্ক্রিন খুব যে কোনো গসিপ সেই ধরনের কিন্তু ছিল না। আমার একটাই ইস্যুস ছিল যে ওই যে ওটিটি প্ল্যাটফর্মের যে কন্টেন্ট ওরিয়েন্টেড, তো দ্যাট ইজ মাই প্রফেশন। আমার অন স্ক্রিন প্রেজেন্সের ইয়ে, ওইটা নিয়ে আমাদের কখনোই কোনো ধরনের কোনো আন্ডারস্ট্যান্ডিং বা কিছুই ছিল না। ওইটা ওর প্রফেশনে ও যে কাজটা ওর করার দরকার সে ওইটা করবে। লাইক আপনার সঙ্গে ডিসকাস করেছিলেন যে আমি এরকম একটা সিন করতে যাচ্ছি, আমি জানিও না, জানেও না, কিন্তু ওর জায়গা থেকে কোনো অ্যাকুজিশন ছিল না যে তুমি এটা কেন করলা, বা ও করতে গেল। আমি যখন এটা একটা খুবই ফানি জিনিস, কিন্তু আমি কিন্তু জানতামও না। যখন দেখি যে মানুষ, তখন তো কোভিডের সময় আমি লাইভ করতাম আমার পেজ থেকে, আমি আর সাইম লাইভ করতাম ওই কোভিডের ওই লকডাউনের সময়টা। ওই সময় দেখি মানুষজন নানা নিয়ে করে, তো তখন আমি লাইভ শেষে বলে, আচ্ছা এটা কি বলতেছে, কোনটার কথা, বলে ও আচ্ছা আচ্ছা এইটা মানে জিনিসটা হা 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 হয়ে বিষয় আমাদের কাছে। আমার কথা হচ্ছে ইটস ইজ প্রফেশন, এটা তো তার প্রফেশন। সে তার প্রফেশনে কার সাথে অভিনয় করবে, সে তার প্রফেশনে কি ক্যারেক্টার প্লে করবে, সেটা সে ভালো বুঝবে। আমার এখানে বলার কিছু নেই। আমি তো ক্যামেরার বাইরের মানুষটাকে বিয়ে করেছি, আমি তো ক্যামেরার সামনের মানুষটাকে বিয়ে করি নাই। সো আমার সেম জিনিস ওর ক্ষেত্রেও, যে ও ক্যারেক্টারে ইন পারসন কি অ্যাক্টিং করবে, অ্যাবসলিউটলি হার্ড ডিসিশন। নওশিন, আমার যে ব্যাপারটা ছিল যে লাইক তোমাকে নিয়েও অনেক কন্ট্রোভার্সি হয়েছে বিভিন্ন সময়ে, হ্যাঁ, সংসারের মধ্যে এটা নিয়ে কোনো ইফেক্ট পড়ে না? না না, এটা বলো না, পরে পড়ে না। কিবরিয়া ভাই, আমি তোমাকে একটা কথা বলি। বিরতিতে যাবার আগে শুরুর দিকে যে যখন আমাদের সম্পর্কের শুরু নিয়ে কথা হচ্ছিল, তখন একটা কথা বলেছিলাম যে আমরা কিন্তু whimsically হয়তো আমাদের দুজনকে মিস করার কথাটা বলেছিলাম, কিন্তু দেন উই টুক দ্য ডিসিশন আফটার আ ইয়ার। হ্যাঁ, অনেক ম্যাচিওরলি ভেবে, অনেক ক্যালকুলেশন করে, এমন না যে প্রেমে পাগল হয়ে আমরা খুব বিয়ে করে ফেলেছি, তা না। আমরা কিন্তু অনেক সুন্দরভাবে, সূক্ষ্মভাবে চিন্তা ভাবনা করে ডিসিশনটা নিয়েছি। এবং আমাদের ডিসিশনটা নেওয়ার শুরুতেই একটা জিনিস ছিল যে আমরা একসাথে থাকতে চাই।
নো ম্যাটার হোয়াট। তো আমার মনে হয় এই জিনিসটাও আমার ওর কাছ থেকেই শেখা, যে তুমি যদি একটা মানুষের সাথে থাকতে চাও তাহলে একটা মানুষের ফ্লসগুলোও তোমার অ্যাকসেপ্ট করতে হবে, True. তার গুণগুলোও তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, এভরিথিং তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো আমার বিভিন্ন আমি কিন্তু এখনো অনেক কিছু শুনি যে খুব বড় একটা বিষয় হচ্ছে ঘর ভাঙা। উনি তো ঘর ভেঙেছেন আরেকজনের, হ্যাঁ। না, এটা নিয়ে তোমার তো- বক্তব্য কি, তুমি যদি বলতে চাও? আচ্ছা, আমার বক্তব্য কিছুই না, মানে কেউ কারোর ঘর কিভাবে ভাঙে, আসলেই তো এটাও একটা কথা, কেউ যারটা কারো ভাঙা সেটা ভাঙবে। হ্যাঁ, ওই যে বলে না উনি আমার মন ভেঙে দিয়েছে, কেউ কারোর মন ভাঙে না ভাই, জিনিসটা হয় নাই, বিষয়টা হয় নাই, এরকম একটা বিষয়। সো ঘরটা তো আসলে কেউ ভাঙতে পারে না, সেই ঘর যদি মজবুত থাকে কোনো বাতাস এসে কি সেটা ভাঙতে পারে? ভাঙতে পারে না। না, আর এটা তো আমি আপনাকে শুরুতে বললামই যে ওর সাথে আমার কানেক্টিভিটিটা হলোই হচ্ছে যখন আমার সেপারেশন টাইম চলছে। সেপারেশন মানে কি ডিভোর্স হয়ে গেছে এরকম? না, না, মানে Okay. সেপারেশন আলাদা, fine. বাট ইটস নট গোনা ওয়ার্ক এনিমোর, Okay. ওইরকম একটা পজিশন। ইট ওয়াজ ফার্স্ট টাইম আপনাদের লাইফে সেপারেশনটা, নাকি এটা হচ্ছিল মাঝে ব্রেক দিয়ে দিয়ে না, ওইটা ফার্স্ট টাইম, First time, ফার্স্ট এন্ড okay. ফাইনাল Okay. ওইরকম। তো ওই টাইমে আসলে ওর সাথে আমার কানেক্টিভিটিটা হওয়া, তো এইটা কোনোভাবেই আসলে ম্যাচ করে না যে ওর কারণে ঘরটা ভাঙছে, সেটা আসলে বিষয় না। বিষয়টা হচ্ছে ওইটা ভাঙার ছিল, ওইটা আসলে ভাঙছি, ওকে বা ভাঙার প্রক্রিয়ায় ছিল, ওকে। তার মধ্যে হচ্ছে ওর সাথে আমার কানেক্টিভিটি। কিন্তু তুমি তো জানতা যে এরকম একটা কোশ্চেন ফেস তোমাকে ইন ফিউচারে করলেও করতে হতে আমি পারে। তো আমার ডিসিশনে তো আমি জানি যে আমি কি, আমি তো ঘটনাগুলো জানি, এবং কেউ যদি আমাকে নিয়ে আজকে বলে যে ওনাকে তো এটা এনার সাথে আমি দেখেছি, কিংবা ওনাকে তো আমি এইটা খেতে দেখেছি, ওনাকে তো আমি ওটা করতে দেখেছি, তো কে কে বললো সেটা নিয়ে আসলে মিডিয়াতে এত বছর কাজ করার পরে আমি এখন প্রথম দিকে হয়তো খুবই রেসলেস লাগতো যে কেন আমাকে নিয়ে কথা বলতেছে, কেন রিউমার হচ্ছে, তখন তো ছোট ছিলাম। এখন আসলে ওগুলো লাগে না, কারণ আমার কাছে মনে হয়েছে যে মানুষ বলবে, মানুষ মানুষের মতো গল্প বানাবে। আর আমি এখন আমেরিকাতে থাকি, আমাদের কমিউনিটি হচ্ছে আউট অফ মিডিয়া অনেক, রাইট? এত বাইরের মানুষের সাথে মেশা হয় না, এবং এদের মনের বিষয়গুলা, এদের মেন্টালিটিগুলা, কিছু কিছু মানুষের মেন্টালিটি এত মজা করে আমরা আসলে জানতে পারছি যে তখন ভাবি যে জেনারেল পিপল নিজেদের মন গড়া গল্প অনেক সময় অনেক কিছু বানিয়ে নেয়। আবার আরেকটা হ্যাঁ। জিনিস হয় কি, যে ধরেন আপনি আমার নামে কোনো একটা জিনিস সোশ্যাল মিডিয়া দেখলেন, ইউ হ্যাভ দ্যাট অ্যাক্সেস যে আপনি আমাকে ডিরেক্ট ফোন করলেন, ভাই এই ঘটনাটা কি বলেন তো। এখন জেনারেল পিপলের তো এই অ্যাক্সেসটা নাই। True. যে সোশ্যাল মিডিয়ায় যে হাইপটা উঠাইতে পারতেছে, অন্য সবাই ব্লাইন্ডলি ওইটাকেই সাপোর্ট করে যাচ্ছে, অথবা ওইটার সাথে বিভিন্ন মশলা অ্যাড করছে, ঠিক আছে। তো এটাও একটা রিজন হইতে পারে যে সোশ্যাল মিডিয়ায় হাইপ উঠানোটা হচ্ছে মেইন বিষয়, একজন উঠাবে, অন্যরা ওইটা ব্লাইন্ডলি সাপোর্ট করে যাবে। বাট যেই প্রশ্নটা ছিল না যে ঝড় তুফান আসলে কিভাবে হ্যান্ডেল করা, হ্যাঁ আমাকে নিয়ে কথা হয়েছে, হয় হবে, সামনে কি হবে যায় না। হয়তো আমি এখন নাই স্ক্রিনে, আমি এখন খুব বেশি কাজ করি না, আমি আলোচনার কেন্দ্রবিন্দু না বলেই হয়তো সমালোচনাটা এখন হয় না, যদি আবার হই তাহলে হয়তো হবে। বাট যেটাই হয় না কেন, আমার সবচাইতে বড় বিষয় ছিল যে আমার ফ্যামিলি, আমার হাজব্যান্ড, আমার ইনলজ, আমার ফ্যামিলি, ওরা না আসলে তো আমাদেরকে দেখে, ওরা তো জানে যে এই মেয়েটা আসলে সংসারটা কিভাবে করছে, সে তার হাজব্যান্ডের সাথে কিভাবে আছে, তার পরিবারের সাথে কিভাবে আছে। সো তাদের কাছে আসলে কোনো প্রশ্ন আসে না, সো তারা জিনিসটাকে খুব ডিফারেন্ট ওয়েতেই নিতে কিন্তু পারে। আমরা না কখনো বিশ্বাস করতে পারি না যে তুমি সংসারের প্রতি এতটা বেশি মনোযোগী হবা। তোমার ক্যারিয়ারিস্টিক হওয়ার কথা ছিল, আমাদের যেটা চিন্তা ভাবনা হয়েছে যে লাইক ইউ উইল বি মানে মোর ফোকাস করবা হচ্ছে আরো বেশি ক্যারিয়ারের দিকে। হ্যাঁ। তুমি হুট করে এরকম একটা ডিসিশন নিয়ে ফেলবা, আবার চলে যাবা, মানে এটা চিন্তার বাইরে ছিল আমাদের আসলে। না, ক্যারিয়ার যে হয় নাই তা না। এখন আপনি বলতে পারেন যে অ্যাক্টিং ক্যারিয়ার অথবা প্রেজেন্টার ক্যারিয়ার, সেটা ওইখান থেকে বেরোয় গেছে, কিন্তু আবার ধরেন প্রফেশনাল ক্যারিয়ার অন্যদিক থেকে সে আবার এনরিচ করছে তার এখনকার যে ক্যারিয়ার সেটা। কন্টেন্ট তুমি করছিলাম মাঝখানে, কন্টেন্ট করছিলাম, সেটার জন্য আসলে আমার হাজবেন্ডের ইয়েটা সবচেয়ে বেশি ছিল, প্লিজ তোমাকে একটা চ্যানেল করে দিই, প্লিজ তুমি কিছু করো, তুমি এইটা করো, তুমি ওইটা করো। বিকজ ও যখন ফুড ব্লগিং এর জন্য আগে বিভিন্ন জায়গায় যেত, তো আমি তো সাথে সাথেই যেতাম, ব্যাগেজের মতো আমি সব জায়গায় যেতাম। তো ওইখান থেকে ওর তুমি এটা করো, আমি তো আমার জন্য যেটা করার, যা করার কিন্তু ওর করে দেওয়া। অ্যান্ড আমার কাছে আমার মনে আছে যে যেদিন আমার ওই যে কি বলে যেন, কি প্লে বাটন, সিলভার প্লে বাটন, ওইটা যখন ইয়ে হয়েছে, পুরা হয়েছে, আমার থেকে বেশি এক্সাইটেড ও ছিল। আমাকে ফোন করে বলতেছে কি আর অল্প একটু সময়ের মধ্যে দেখবো এটা হয়ে যাবে। তো আলটিমেটলি আমি ওটা খুব বেশিভাবে কন্টিনিউ এই কারণে করতে পারি নাই, আমার গাফেলতির জন্য, আমার অলসতার জন্য। দেন ওই যে বললো না যে আলাদা প্রফেশনে অনেক বেশি এনরিচ করে ফেলছি, অনেক বেশি ইনভলভড কি হয়ে করছো গেছি। তুমি এখন? আমি তো ল স্টুডেন্ট ছিলাম, এটা তো জানতা, তো মানে যেটা হয় নাই হয়তো লাইফে শেষ পর্যন্ত লয়ার হওয়া, ব্যারিস্টার হওয়া হয় নাই, বাট সেই লিগ্যাল প্রফেশনেই আমি কাজ করছি। Okay. এখন আমেরিকাতে আমাদের বিজনেস আছে,
আমরা লিগ্যাল কনসালটেন্ট হিসেবে কাজ করছি মাইগ্রেশন রিলেটেড। ওকে, প্যারালিগালের কাজ যেটা, সেই Okay. কাজটাই আমরা করছি। আমরা তো অনেক আর্টিস্টকেই দেখি যে বাংলাদেশের একটা পর্যায়ে এসে তাদের আর কোনো ফিউচার থাকে না। আমার কি ধরো তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে ওই সময় আমি কিন্তু এখন থাকতাম, যদি আমি যদি চেষ্টা করতাম, আমি হয়তো এখন যেটা ওটিটির অনেক ভালো কাজ হয়, Definitely. আমরা দুইজনই কিন্তু অনেক কাজ করতে পারতাম। বাট আমি ওই সময় ডিসিশনটা নিয়েছি কিন্তু আমার বাচ্চার কথা চিন্তা করে। পরবর্তীতে তো এটা হয়েছে, ছোটটা হয়েছে। বেসিক্যালি সবাই ওই থাকলে ক্যারিয়ার ঠিকই করতে পারবে, সবাই চিন্তা করে বাচ্চাদের ভবিষ্যৎ। কারণ আমি যদি এখানে আমার একটা সিকিউরিটি পেতাম আমার ভবিষ্যৎ প্রজন্মের, তাহলে তো আসলে আমার অন্য দেশে গিয়ে থাকার দরকার ছিল না, এত কষ্ট করার দরকার ছিল না, এখানেই তো আমি আরাম করে থাকতে পারতাম। সো অভিনয় থেকে একবার দুজন পুরোপুরি অফ না, বিগত 3 বছরে আমি বলবো যে আমার কাছে অনেক ওটিটি অফার আসছে, যেটা হয়েছে সময়টা মিলে নাই, বা অনেককে বলছি সময়টা মিলছে, টিকিট পাঠাও, আসতেছি, টিকিটটা এফোর্ড করতে পারে নাই, এই সমস্ত ঘটনা ঘটছে। বাট আমার খুব ইচ্ছা আছে যে প্রফেশনালি তো আর করা হবে না, আর মানে ব্রেড অ্যান্ড বাটার তো আর এটা হবে না কখনো, বাট শখের বশবর্তী হয়ে আমার 1-2টা কাজ করার ইচ্ছা আছে। নওশীন, সবকিছু মিলিয়ে হ্যাপি? আলহামদুলিল্লাহ, ওইটাই তো বলছিলাম যে আমি মানে পরিপূর্ণতা যেটাকে বলে সেটা আমার লাইফে আছে। আমার হয়তো অনেক কিছু নাই, কিন্তু আমার যা আছে সেটা হয়তো অনেকের নাই। এক্স্যাক্টলি। মানে তুমি কখনো চিন্তাও তো করো নাই তুমি রেডিওতে আসবা, রেডিওতে ক্যারিয়ার হবে, রেডিও থেকে টেলিভিশনে যাবা, টেলিভিশন থেকে হিলুল ভাইয়ের সাথে পরিচয় হবে, এরকম হবে? কখনো তো চিন্তা করো না? একটা মজার জিনিস মনে পড়লো, ওই যে বলতেছিল না যে কবে কোথায় কথা হয়েছে, এখন আমার মনে পড়লো তার সাথে আমার ফার্স্ট কথা হয়েছিল, তখন আমরা জেগে আছো কি করি 2008 সালে, কোনো একটা পূজার এপিসোডে মনে হয়, না কোনো একটা এরকম পূজার এপিসোডে আমরা তিন্নিকে খুঁজছিলাম। তো তিন্নি ফোন পাওয়া যাচ্ছিল না কিংবা ফোন ধরছিল না, এরকম ইয়েতে আমরা তখন মানে তাকে কন্ট্যাক্ট করেছিলাম, এটা আমিই করেছিলাম, কন্ট্যাক্টটা করেছিলাম। তুমি কি পূজার না কি বাবার দিবস বা এই টাইপের কিছু একটা, ওরকম কিছু একটা হবে হয়তো, হ্যাঁ, আই ডোন্ট রিমেম্বার দ্যাট থিং। সো ওরকম সময় আমরা তিন্নিকেই খুঁজছিলাম, তখন হচ্ছে তাকে কন্ট্যাক্ট করেছিলাম যে একটু তার নাম্বার তখন তার ওয়াইফ ছিল তিন্নি। সো সে সময় তো সে খুবই পপুলার অ্যাক্ট্রেস, মডেল। আমার মনে আছে সেই সময় তার সাথে আমার ফার্স্ট কথা, হ্যাঁ, যে ওনাকে বলা হয়েছিল যে যেহেতু সে ফোন ধরে না, বললো ঠিকই, কিন্তু পরবর্তীতে হয়তো ফোন ধরবে না কিংবা হয়তো ফোন বন্ধ হয়ে যাবে, আপনি যেন একটু কানেক্ট করে দেন, কারণ আমরা তো লাইভে হচ্ছে তাকে কানেক্ট করবো আর কি। এখন পাবলিক পারসেপশন বিভিন্ন রকমের থাকে, বুঝছেন ভাই? Definitely. কিন্তু দিন শেষে সে আর আমার এক্স ওয়াইফ কথা বলে ফোনে, এখন এইটা আপনি পাবলিকলি কিভাবে এখন এইটা মানুষকে কিভাবে বোঝাবেন? সঙ্গে ছিলাম, মানে আপনার এক্স ওয়াইফ, তিনি ভেরি রেসপেক্টেড ডেফিনেটলি, তার সঙ্গে আমাদের নওশীন কথা বলে, মানে এটা কি বাচ্চার কারণেই করতে হয় কিনা? ডেফিনেট, অবশ্যই এটা আমরা চাইলেও তো জিনিসটাকে অ্যাভয়েড করতে পারবো না। আর আমাদের যেটা হচ্ছে যত ক্রেডিট গোস টু হার, অ্যাকচুয়ালি শি ইজ ম্যানেজিং ভেরি মানে ওয়াইজলি। সো এইটা আসলে আমাদেরকে খুবই সুন্দর একটা সম্পর্কের ভিতরে থাকতে হবে, এবং মিউচুয়াল রেসপেক্ট, যে তাকেও আমরা রেসপেক্ট দেখাবো, সেও আমাদেরকে দেখাবো, ওইভাবে একটা সুন্দর জায়গায়। নিশ্চয়ই তো আমরা মানুষ। সরি নওশীন, আমি একটু উত্তরটা নিয়ে নিই। এমনিতে হিলুল ভাই অনেক কম কথা বলতেছে, ভাববে যে আমরা দুজন একটু পার্সিয়ালিটি করতেছে। সো ফ্যাক্ট হচ্ছে যে দিন শেষে কিন্তু ভাই আমরা মানুষ, অবশ্যই। আমরা যতই ক্যালকুলেটিভ মাইন্ডে চলি না কেন, আমাদের কিছু কিছু জায়গায় মারাত্মক কষ্ট হয়। ডেফিনেটলি আমরা সব কষ্ট এক্সপ্রেস করি না, আমাদের খুব আনন্দ হয়, আমরা সেটাও হয়তো এক্সপ্রেস করি না। মানে আপনাকে এই প্রশ্নটা আমি করতে চাই, সেটা হচ্ছে আপনি কখনো আপনার পাস্ট মিস করেন? এনিথিং ইট ক্যান বি। না, পাস্ট যে মিস করি সেরকম বলবো না। আমি মিস করেছি আমার জীবনে একটাই সবচাইতে বড় মিস যদি আমি বলি, তাহলে আমার বড় মেয়েটার বেড়ে ওঠাটা আমি দেখি নাই, যেটা মনে হয় যে আমার জীবনের সবচেয়ে বড় মিস করা। সেটাই আসলে পাস্ট যদি বলি, আমি মিস করছি ওই জায়গাটা। যে কোনো দায়িত্বশীল বাবার জন্য এটা ভয়ঙ্কর কষ্ট, আই ক্যান ফিল ইউ। মানে এটা আসলে এক্সপ্লেন করার মতো না। হ্যাঁ, তুমি করো, কিন্নর তখন অনেক বড়, যখন তুমি এখন তো 19 বছর, ওর 19 হবে। একটা ইন্টারেস্টিং কথাটা আমরা বলছিলাম না যে আমি কথা বলি বাচ্চার জন্য হোক, যেটার জন্য হোক, শি ইজ ভেরি নাইস টু আস, উই আর ভেরি নাইস টু হার। আমরা কিন্তু কানাডাতে যাইও, দেখাও হয়, কথাও হয়, সেটা বাচ্চার জন্য তো ডেফিনেটলি মেয়েটা ভালো লাগে যখন তার বাবা কিংবা তার মা সুন্দরভাবে কথা বলে, তারা সবাই একটা সুন্দর সম্পর্ক মেনটেন করে। আর এখন বাচ্চারা বড় হয়ে গেছে, ওরাও তো চায় যে ওদের প্যারেন্টসরা ওদেরকে নিয়ে পজিটিভ আলাপ করুক। আমার ক্ষেত্রেও কিন্তু সেমটাই হয়। ইহানের বাবা কিংবা উইথ হিজ ফ্যামিলি, তারও একটা ফ্যামিলি আছে, ইহানের একটা ভাইও আছে, তারা যখন ইউএসএতে যায় তখন কিন্তু আমাদের সাথেও দেখা হয়। ইনফ্যাক্ট এই যে আমরা এখানে এসেছি, এখানেও আমাদের দেখা হবে,
বিকজ ইহান এখন এখানে বাংলাদেশে, সে তো খুব সুন্দরভাবে জিনিসটা হ্যান্ডেল করে, যেমন উনিও ডেফিনেটলি সুন্দরভাবে হ্যান্ডেল করে একটা খুব নাইস একটা এনভায়রনমেন্ট, কিংবা তার ওয়াইফের সাথে আমার যেই সম্পর্কটা, কথাবার্তাটা, বাচ্চার জন্য হোক আর যেটার জন্য হোক, আমাদের হয়তো মনের পিছনে হয়তো থাকতে পারে যে ও আচ্ছা সে তো এই কিংবা সে তো ওই, বাট ওই জিনিসটা আনতে দেই না, কারণ ওটা আনতে দিয়ে তো লাভ, মানে ওটাকে কোনো লাভ আনে তো নেই। লাভ নাই, ওটা তো পাস্ট। মিসের কথা যেটা বলো, যে না মিস করি না, আমি যদি মিসই করতাম তাহলে তো আমি এই সুন্দর জীবনটা গড়তে পারতাম না আমার। ট্রু। হ্যাঁ হ্যাঁ, ও যেরকম ভাবে বলেছে যে ওর মেয়ের বেড়ে ওঠাটা সে দেখেনি, আমি তো আমার ছেলের বেড়ে ওঠা দেখেছি, বাট আমার যদি একটা খারাপ লাগা থেকে থাকে সেটা হচ্ছে যে যেভাবে আমাদের ছোট মেয়েটা বাবা মা সবাইকে Right. পাচ্ছে, সেটা হয়তো আমাদের বড় দুজন পায়নি, বাট এটার জন্য কিন্তু আমরা 4টা প্যারেন্ট তো, তাই না? আমি, সে, তার এক্স ওয়াইফ, আমার এক্স হাজবেন্ড, আমরা তো 4জন প্যারেন্ট, আমরা 4জনের কেউই কিন্তু দায়ী নই, এটা হয়তো আমাদের ডেস্টিনিতেই ছিল। এটা বাচ্চাদেরকে বোঝানোটা ডিফিকাল্ট কিনা, মানে আমি আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই যে ওরা না বোঝে। ও দে আর কোয়াইট ম্যাচিওর, মানে আপনি আমি আপনার আমার মাথাতেও আসবে না ওরা কি ভাবে আসলে। ধরেন আমি একটা জেনারেশন গ্যাপ যে বলে, যে আমার বাবা মা মোবাইলে অনেক অ্যাপ্লিকেশন খুব কুইক অ্যাডপ্ট করতে পারে না, যেটা আমরা পারি। আবার মনে করেন যে আপনি আমি কি ভাবি, আমাদের জীবনে আমরা মোবাইল দেখছি, আমরা চাঁদে মানুষ যাওয়া দেখছি, মঙ্গলে মানুষ যাওয়া দেখছি, এর বেশি আপনি আমি কিন্তু আর কিছু ভাবতে পারি না আর কি হবে পৃথিবীতে। কিন্তু ওরা হয়তো দেখে যে পৃথিবীতে আজকে থেকে 50 বছর পরে কি হবে, এবং ওইটার পিছনেই ওরা ছুটছে ওদের ইয়ে। সো দে আর অনেক ম্যাচিওর আমাদের চাইতে, এবং তারা জানে বুঝে সমস্ত কিছুই তারা ইয়ে করে। বিউটিফুল। আমার মনে হয় আজকের এই এপিসোডটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। দিন শেষে আসলে আমরা পজিটিভটাকেই সামনে আনতে চাই, কিন্তু নেগেটিভটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করাটাও কিন্তু অনেক বড় একটা ক্রিয়েটিভিটি। হ্যাঁ, এবং ওটাই প্রয়োজন যে আমার ভিতরে কষ্ট হচ্ছে, আমি চাইলেই কষ্টটা উগড়ে দিব না। কিভাবে, আমি এখানে একটা জিনিস একটু বলি, লাইফে কোনো কিছু কিন্তু নেগেটিভ নাই, লাইফের যে গল্পটা, পাস্টের যে গল্পটা, সেটাও কিন্তু সত্যি, Learning. চরম একটা সত্যি। হ্যাঁ, তো সেটা হয় নাই, সেখানে কিন্তু দোষ আমারও না, তারও না, কিংবা দুজনেরই, তারও না কিংবা দুজনেরই দোষ, কারোরই না, ডেস্টিনিতে ছিল না, লাইফে এটা লেখা ছিল না, আমাদের তো উপর থেকেই লেখা থাকে যে আমরা কে Exactly. কোথায় কিভাবে যাব। তো বাচ্চাদের ক্ষেত্রে যে জিনিসটা হয় কি, ওদেরকে যত তাড়াতাড়ি এই জিনিসটা বোঝানো যাবে অ্যাজ এ প্যারেন্ট, এটা আমাদের বড় দায়িত্ব, যে কোনো প্যারেন্ট সম্পর্কে খারাপ কোনো ধারণাটা না দিয়ে যদি তাদেরকে সুন্দর একটা মানসিক ইয়ে দিয়ে বড় করা যায়, তাহলে তাদের জন্য খুব ভালো হয়। কারণ এই জায়গাটা একটু সাজেশন চাই মানে হিরুল ভাই আপনার কাছ থেকে। আমি এরকম অসংখ্য কেস ডিল করেছি। আমার আপন ঠিকানা নামে একটা অনুষ্ঠান আছে যেখানে আমি হারিয়ে যাওয়া ছেলেমেয়েদেরকে ফিরিয়ে দিই। বাবার বিয়ে হয়ে গেছে একটা ফ্যামিলিতে, মার বিয়ে হয়ে গেছে, আমরা দুজনকেই খবর দিয়েছি আপনাদের বাচ্চা পাওয়া গেছে। তারা হয়তো 30 বছর পর 40 বছর পর দুজন মুখোমুখি হয়েছে, এবং দুই পক্ষকে আমরা এনেছি, কেউই জানে না যে দুই পক্ষই আজকে এখানে আসতেছে। এবং আসার পরে রুমের মধ্যে ঢোকার পরে হাজব্যান্ড, সাধারণত ছেলেরা যেটা করে মাথাটা নিচু করে রাখে, কিন্তু ওয়াইফ ছটফট করতে থাকে, সে এখানে কেন আনছেন আমাকে, ওনাকে কেন আনছেন, আমি এখানে কথা বলবো না। তার যে বাচ্চা বসে আছে রুমের মধ্যে, একটু পরে যা 30 বছর হারায় যাওয়া বাচ্চাটাকে সে পাবে, ওটা মাথায় থাকে না। এই যে ভয়ঙ্কর রকমের এক ধরনের মনের ভিতরে পুষে রাখা এক ধরনের তিক্ততা, এটাকে আসলে বাচ্চার জন্য, আর ওখানে বসার পরে যে কি হয়, বাচ্চা তো ফিল করে লাইক ওকে, আমি এই ফ্যামিলি না পাওয়াটাই আমার জন্য ভালো ছিল, আমি তো আসলে এরকম বাবাও চাইনি, এরকম মাও চাইনি। এই জায়গাটাই আসলে আপনার সাজেশনটা কি? এটা আসলে 100% মাইন্ডসেট। এখন ধরেন প্রত্যেকটা মানুষের বেড়ে ওঠা তো বিভিন্ন রকমের। এখন আমি বা ও যেভাবে করে জিনিসটাকে দেখি, বা আমাদের যে পার্সপেক্টিভ, অন্য সব মানুষের পার্সপেক্টিভ একই রকম হবে, এটাও একটা ভুল। কিন্তু একটা আইডিয়া আমরা সেট করতে পারি কিনা, মানে সমস্যা হাজব্যান্ড ওয়াইফের, যদি আমি সমস্যাই বলি, সেটা আমি আমার বাচ্চার উপরে কেন চাপাই দিই? সমস্যা যদি থেকেও থাকে, Right. এই সমস্যা তো 30 বছর আগের সমস্যা, রাইট, সেটা ডান। এখন তো আপনি আপনার লাইফটাকে নিয়ে আরো 30 বছর আগাই গেছেন, সো এখন ওই সমস্যা দেখে তো লাভ নাই। Right. এখনকার যে সমস্যা, এই সমস্যাকে সবাই মিলে কিভাবে সলিউশন করতে পারেন, সেটা হচ্ছে main মানে issue। বাচ্চাকে বাবার কাছেও দেওয়া উচিত, মায়ের কাছেও দেওয়া, সে তো হ্যাঁ। দুজনকেই চায়। কিন্তু Exactly. আমরা জানি যে আমাদের ল বলেন, আমাদের সিস্টেম বলেন, মা পেয়ে গেলে বাবার সম্পর্কে একটা তিক্ত ধারণা নিয়ে বড় হয়, আবার ভাইস ভার্সা আমি যদি বলি, মানে এই জিনিসটা ঠিক কিনা আসলে? এইটা না আমাদের প্যারেন্টদের, দেখো একটা সবচেয়ে বড় কথা বলি, কোনো মানুষই, কোনো বাবা কিংবা কোনো মাই কিন্তু চায় না সন্তান থাকার পরে সেই সংসারটা ভেঙে যাক। ভুল ভ্রান্তি যেটাই হোক না কেন, শেষ মুহূর্ত পর্যন্ত একটা মেয়েও ট্রাই করে, একটা ছেলেও ট্রাই করে, True. সংসারটা যেন ঠিক থাকে, ভেঙে চুরে হলেও যেন ঠিক থাকে। সো বাট হয় না, অনেক সময় আমরা আলাদা হয়ে যাই, সেটাও হয়তো আমাদেরই ভুলের কারণে ধরবো, কিন্তু সেটার জন্য তো আমাদের বাচ্চারা আবার দায়ী না। আরেকটা জিনিসও হয় যে ধরেন এই যে তিক্ত সম্পর্কটা, ওই তিক্ত সম্পর্কটা বাচ্চার সামনে ভায়োলেন্স হওয়ার চাইতে
আপনার যদি আলাদা হয়ে গিয়ে জিনিসটা এটা অনেক psychiatrist ভালো হয়, বলেন। হ্যাঁ, এটা it's বেটার better, অনেক বেটার। বাট আমরা অল্প বয়সে, কিবরিয়া ভাই তুমি হয়তো এই জিনিসটা ভালো বুঝবে, কারণ আমরা তো ওই ছোট বয়সে এক ধরনের চিন্তা করি, বড় বয়সে গিয়া এখন যত ম্যাচিউরলি চিন্তা করেছি, আজ থেকে 15 বছর আগে কিন্তু আমি আমার এক্স লাইফ নিয়ে কিংবা সে তার এক্স লাইফ নিয়ে এইভাবে হয়তো ভাবতো না, কিংবা তখন আমাদের ভিতরে এত কামনেসও হয়তো ছিল না। সময়ের সাথে সাথে কাম হতে হয়। আমি মনে করি সময়ের সাথে সাথে যেমন ম্যাচিউরড হতে হয়, সময়ের সাথে সাথে বুদ্ধিও বাড়াতে হয় আক্কেল দাঁতের মতো, সময়ের সাথে সাথে কাম হতে হয়, ঠান্ডা হতে হয়। তাতে আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেটা ভালো হয়। এগ্রিড। ধরেন এখন 2010 সালে তার প্রতি আমার যে গ্রাজ ছিল, ওই গ্রাজ তো আর এখন নাই। এখন যেটা হয়েছে যে ওইটা আসলে আমার জন্য পারফেক্ট ম্যাচ ছিল না, এই জন্য হয় নাই। দুটা পার্সপেক্টিভ এবং সময়ে কিন্তু এই জিনিসটা অনেকখানি হিল হওয়া এবং আন্ডারস্ট্যান্ডিং, যে আপনি ফাইনালি কি আন্ডারস্ট্যান্ডিং আপনার মাথার মধ্যে। অ্যাটলিস্ট বাচ্চাকে সাফার করতে না দেয়া। Exactly. কিছু কিছু জায়গাতে, সেই জায়গাগুলোতে আমার মনে হয় খুবই কম্প্রোমাইজ করা উচিত, যে না ঠিক আছে একসঙ্গে থাকতে পারছি না, কিন্তু এই একসঙ্গে না থাকাটা যেন বাচ্চার জায়গা থেকে ফিলটা না হয় যে সে বাবার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাচ্ছে বা মায়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে চাচ্ছে, সে সেটা পারছে না বা বার্তা দেওয়া হচ্ছে না। Absolutely. ওই জায়গাটায় আমাদের মনে হয় একটা মিউচুয়াল রেসপেক্ট রাখা খুবই জরুরি একদম এটা ফ্রম দ্য বিগিনিং। কিছু কিছু প্যারেন্ট আমরা হয়তো করে, মানে করে। অল্প বয়সে এটা ভুল করে ফেলি, শুরুর দিকে এবং তুমি কি জানো কি করে, মানে প্রতিশোধটা আসলে ওই বাচ্চাকে দিয়েই নেওয়ায়। ভয়ঙ্কর ভাবে। এটা আমি জানি, কেন আমি বারবার এই কথাটা বলছি কিবরিয়া ভাই, যে আমরা তখন মানে আমার তো আসলে ইহান হয়েছিল অনেক ছোট বয়সে, ডিভোর্সটাও খুব আর্লি হয়ে গেছিল তোমাদের চোখের সামনে, আমরা তখন একসাথে রেডিও টুডেতে কাজ করি। ওই টাইমে আমার যেই পাগলামোগুলা ছিল, যে গ্রাজগুলা ছিল, যে অভিমান রাগ যেটাই ছিল না কেন, সেটা তো এখন এসে নাই। এখন তো আমি ডিফারেন্ট একটা মানুষ, এখন আমি অন্যভাবে জিনিসটাকে ট্রিট করি। আমি মনে করি ওই সময়টা হয়ে বরঞ্চ ভালো হয়েছে, আজকের এই সুন্দর জীবনটা হয়তো আমি পেয়েছি। টাইম হিলস এভরিথিং। সো Time heals everything. কিছু কিছু সময় রিঅ্যাক্ট না করাটাই বেটার। শক্ত হয়ে বসে থাকো, পরিস্থিতি সব সময় সময় বলে দিবে, সময় বলে দিবে। কিন্তু কি করতে আছে। বাচ্চার বাবাও একটাই, মাও একটাই, ঠিক আছে? Exactly. আমি মা, ওর বাবার ওয়াইফ হয়তো ওর মাম্মা হতে পারবে, আম্মা হতে পারবে, মা একজনই হয়, ঠিক আছে? যেমন আমাকে ওয়ারিশা ডাকতো মাম্মা ছোটবেলায়, তো পরে যখন ও একটু বড় হয়েছে, ওর মায়ের সাথে থাকে, আমি দেখলাম যে ওর আসলে আমাকে হয়তো মাম্মা ডাকতে একটু আনইজি ফিল করে, যেটা নিয়ে আমি প্রথমে হয়তো আমার একটু খারাপ লেগেছিল, কিন্তু আমি পরে বুঝতে পেরেছি যে ও তো আসলে এখন বড় হচ্ছে, True. একটা টিনেজ হচ্ছে, দেন ও নিজেও কিন্তু হিল হয়ে গেছে, এখন কিন্তু সে মাম্মাম ঠিকই ডাকছে, বাট ওর কাছে আমি জাস্ট একটা নেম, আমার নামটা, মা তো মাই, তাই না? অনেকে সেকেন্ড রিলেশনশিপে যেতে ভয় পায় ফার্স্ট রিলেশনশিপের এক্সপিরিয়েন্সের জায়গাটা থেকে, চিন্তা করে যে না লাইফে এরকম একটা বিটার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, সেকেন্ড যদি কোনো সম্পর্কে যায় এর থেকেও যদি খারাপ হতে পারে, অনেক সময় আমাদের কিন্তু ব্রেন হতেই সিগন্যাল পারে, দেয়, হতেই পারে। তো সেই জায়গা থেকে সাজেশন কি, মানে আপনি বলেন ভাই। আমি তো এটার এক্সপার্ট না। না ডেফিনেটলি আপনার আমি তো দিন এটার শেষে expert- ছেলেদেরকে অনেক কিছু ম্যানেজ করতে হয়, তাই না? হ্যাঁ, ম্যানেজ, ছেলে হয়েছেন আপনাকে ম্যানেজ করতেই হবে। এখন সেটা আপনার ইট ডিপেন্ডস, যে আপনার প্রত্যেকের যার যার ওন টেকনিক। মানে রাইট পারসন সামনে চলে আসলে তখন আপনি ডিসিশন নিতেই পারেন, বিষয়টা আসলে এরকম। এখন রাইট না রং আপনি বুঝবেন কি করে, সেটাও তো কথা। তাই না? আপনার এখন যেটা রাইট মনে হবে, যেমন আমার প্রিভিয়াস লাইফে তো তখনকার সময় আমার ওটা মনে right হয়েছিল মনে হয়। ওইটাই রাইট, Okay. ঠিক আছে? কিন্তু একটা সময় ওরও হয়তো মনে হয়েছিল সেটাই রাইট। বাট আমরা ঝুঁকি নিব কিনা জীবনে সেটা বলেন। অবশ্যই, কারণ আপনি একা থাকবেন কতদিন, মানে that's a good point. একা, আপনি একটা মানুষ একা কিন্তু 55, 60 বছর, 65 বছর পর্যন্ত থাকতে পারে, কিন্তু এরপরে যখন আপনি যদি বেঁচে থাকেন, যখন আপনার শারীরিক ক্ষমতা কমতে থাকবে, আপনার আশপাশের বন্ধুবান্ধবরা আস্তে আস্তে কমা শুরু করবে, তখন আপনার কোম্পানিকে, মানুষ তো কোম্পানি ছাড়া বাঁচতে পারে না। ট্রু, এবং এক সময় কথা বলার জন্য মানুষ লাগে। Exactly. কথা না বলতে পারলেও ঘরের মধ্যে কেউ একজন আছে, সেই মানুষটার প্রয়োজন। নওশীন, সবকিছু মিলিয়ে ভেরি গুড, এবং যে জার্নিটা ইনফ্যাক্ট তুমি পার করে এসছো ক্যারিয়ারের জায়গাটা থেকে, এবং সেটাও অনেক কিছু বলার মতো। তো এখন যেখানে ক্যারিয়ার, সেটা নিয়েই থাকতে চাও নাকি ভবিষ্যতে একটু আমাদেরকে বিনোদন মানে আর কি জানি না কিবরিয়া ভাই, কারণ কি জানো, আমি হচ্ছি এমন একটা মানুষ, আমি যখন আমেরিকাতে গেলাম, আমি ফার্স্ট যে জিনিসটা করেছিলাম, যখন ডিসিশন নিলাম যে থেকে যাব, আমি ফার্স্ট যে ডিসিশনটা নিয়েছিলাম মনে মনে, সেটা হচ্ছে যে আমি ভুলে যাব আমি নওশীন। নিউ ইয়র্ক সিটি ফুল অফ বেঙ্গলি পিপল, বাংলাদেশি প্রচুর, আমাকে ঘুরতে হবে, বাংলা গ্রসারিতে যেতে হবে, এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, আমাকে ভুলে যেতে হবে আমি নওশীন। এবং রাস্তায় যদি আমাকে মানুষ জিজ্ঞেস করে, পার্সোনাল কোয়েশ্চেন করে, এই করো ওই করো, তো আমাকে হে 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 হা 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 হেসে হেসে উত্তরটা দিতে হবে, যেটা আমি করিও সবসময়। তো এখন আফটার ফিউ ইয়ার্স এখন জিনিসটা হয়ে গেছে, আমিও লোকালে আপা কেমন আছেন, ভালো আছেন, ব্যাস, কেউ আর এসে ওরকম ভাবে অত বেশি আবেগ আপ্লুত হয় না, কেউ কেউ হয়তো হয় যখন আমি আউট অফ নিউ ইয়র্ক যাই।
এইটা যখন আমি মাথা থেকে বের করেছি তখন আমার জীবনটা অনেক ইজি হয়েছে, আমি কাজ করতে পারছি ফ্রিলি, আমি অনেক কিছু আমি প্রথমে যেখানে কাজ করেছি সেখানেও আমি খুব ফ্রিলি কাজ করতে পেরেছি, এখন নিজের বিজনেস করছি, বাসা থেকে কাজ করছি, প্লাস আমার আরেকটা বিজনেস, আমার একটা রেস্টুরেন্ট ওপেন হবে ইনশাল্লাহ খুব Wow, শীঘ্রই। মাশাআল্লাহ। সো সেখানেও আমি মানে খুবই মানে কি বলবো ফুল হার্ট নিয়ে আমি কাজটা করতে পারি, বাট আমার মাথায় যদি সবসময় থাকতো যে না আমি এটা পারবো না, আমি ওটা পারবো না, তাহলে হয়তো আমি পারতাম না। গেটিং ব্যাক টু মিডিয়া, হ্যাঁ আমার ইচ্ছা তো হয়, এত ভালো কাজ দেখি, এত সবার কাজ দেখি, তার থেকে বেশি আমার ইচ্ছা হয় হচ্ছে উপস্থাপনা করতে। আমার কাছে মনে হয় যে আমার যদি এরকম একটা শো হতো, আমি যদি আগে যেরকম শো করতাম না ঈদের সময় স্পেশাল কিছু কিছু শো তো আমিই তুমি তো করেছি। নিউ ইয়র্কে বসেও করতে পারো। নিউ ইয়র্কের টেলিভিশনের কথা বলছো? হ্যাঁ, না তুমি নিজের মতো করেই করো। নিজের মতো করে করতে পারি, কিন্তু ওই যে বললাম না আমি তো সেটা খুব- করছিল তো হ্যাঁ, সে কিন্তু কোভিডের বন্ধ করে মধ্যে তো দিলা কেন? তার একটা শো ছিল অলরেডি। আচ্ছা, আমার উইথ নওশিন আমার একটা শো ছিল, কিন্তু সামহাও হয় কি ব্যস্ততা বলো অলসতা বলো, দেন আমি কনসিভ ব্যস্ততা করলাম। না, অলসতা। অলসতা, আচ্ছা যাই হোক, হয় না আমাকে, আমি বললাম না ফুল সাপোর্ট, সবসময় আমি ফুল সাপোর্ট তার কাছ থেকে পাইছি। সে ওটা করার জন্য কিন্তু আমার বাসায় কিন্তু ফুল স্টুডিও সেটআপ আছে, ওহো। সমস্ত লাইট টাইট, তুমি যাবা তোমাকে ফুল স্টুডিও সেটআপ করে দেওয়া হবে, কিন্তু তারপরও আমার আসলে হয় নাই। ইনশাল্লাহ প্রত্যেকবার যখন কেউ আমাকে ইন্সপায়ার করে মনে হয় যে করব। তুমি ওভারসিজ, হ্যাঁ আমার ইন্টারভিউ নেওয়ার জন্য অনেক কথা বলার পরে 2 বছর বসে রেখে আর নেওয়াই নাই, তখনই বুঝতে পারছি ফিউচার কোন দিকে যাচ্ছে। না না, ওই সময় ছিল, ওই সময় আমি কাজ করতাম, হ্যাঁ আমার জাস্ট সানডে টাইম হইতো, ঠিক আছে, তো ওই টাইমটা অনেক সময় মিলাতে পারতাম না। এখন একটা জিনিসকে কাজ না করে ঘরে তো বসে থাকা যাবে না, ওখানে আমাকে তো কাজ করতে হবে। দেন তারপরে গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আগে আসলে এই জায়গাটা শক্ত করি, মানে মাথার ছাদটা ইম্পর্টেন্ট, আমার আগে এই জায়গাটা থেকে একটা পার্মানেন্ট জায়গাটা আমি আগে শক্ত করি। ওইটা করতে যে আসলে এলোমেলো হয়ে যাওয়া, বাচ্চা হওয়া, বাট ইচ্ছা হয় না তা কিন্তু না। আমি মাঝে মাঝে যখন ভাবি যে দেশে যাব, দেশে যাওয়ার আগে সবাইকে বলবো যে আমি আসছি, আমি শো করব, কিন্তু তারপরে দেশে যখন আসি ভুলে যাই বলতে। এত অল্প সময় নিয়ে হয় না, ইচ্ছা হয়, কিন্তু তার আবার মানে এই না যে আমি খুব ডাইহার্টও করতে চাই। ভালো কিছু হলে, আমার মতো কিছু হলে, which is not my bread and butter anymore, but definitely এমন কিছু করতে চাই যেটা আসলে আমাকেই শান্তিটা দেবে, যে আমি এমন একটা কাজ করেছিলাম, এটা দিয়ে আমি হয়তো কোনো আর্ন করি নাই, কিন্তু আমি এমন একটা কাজ করেছিলাম। সংসারের ক্ষেত্রে বোধহয় হাজবেন্ডদের এই একটা জিনিসই বোধহয় সুপার প্রায়োরিটি চায় মেয়েরা, রেসপন্সিবল হোক, রাইট? রেসপন্সিবল টাইম। আমি আবার আরেকটা জিনিস চাই কিবরিয়া ভাই, এটা একটু বলি, দর্শকদের এটা শোনা দরকার আছে, যে আমার খালি মনে হয় এই লোকটা একটু বাইরে যাক, বাইরে আড্ডা দিক। হ্যাঁ, যেমন কেউ যদি ওকে বলে যে আসেন বাসায়, হ্যাঁ কফি খাবেন নাকি আসেন, তো বলে আপনি বাসায় আসেন, কফি বানাই দিচ্ছি, ও বেরোবে না। না একটু আগে না বললো সে চলে যেতে চায় বাসা না না, থেকে? ওইটা না, বাসা থেকে তো সে ঘুরবে, কিন্তু যখন বাসায় থাকে, মানুষ থাকে না, ছেলে মানুষের কি হয়, একটু বাইরে ওই যে হয় না, আড্ডা বিকেল বেলা আড্ডা একটু দিতে আড্ডা দিতে গেলাম, বেরোলো, দিয়ে দিলাম। একটু ড্রাইভ আমার করে ওইটা আসি, নাই। একটু আড্ডা দেই, একটু এখানে যাই, একটু ওখানে যাই, ওর ওগুলা নাই। না কিন্তু এটা বেস্ট কোম্পানির উপর ডিপেন্ড করে। আমি যদি যার সাথে আড্ডা দিব তার সাথে যদি আমার মেন্টাল ম্যাচ না করে, এটা তো একবারে সময় নষ্ট। কিন্তু সেই সব মানুষগুলোকে তো সে বাসায় এনে আড্ডা দিবে, কিন্তু সে বের হবে না। হ্যাঁ, ভালো তোমার মানে ভেরি হোমলি কাইন্ড অফ জিনিসটা। কিন্তু আমার মাঝে মাঝে মানে যাক না, একটু বাইরে, একটু আমি ঘুরুক। বলছি তো, তুমি তো এটা অ্যাপ্রিশিয়েট করা উচিত যে আমি ক্লাবে যাই না, কোথাও আড্ডা দিতে হ্যাঁ, যাই না। সেটাই তো। এটা সে করে, মানে হোয়াট এভার ইট ইজ, ঘরের ভিতরে আমি রিলেটেড, আমি সহ, বাচ্চা সহ, ফ্যামিলি সহ আর কি। তো এইটা খুবই ভালো একটা দিক তার। আমি বলবো যে শুধু তার ভালো দিক না, আমারও ভালো দিক, আমিও ঘরের মধ্যে পছন্দ তুমি সহ্য করি। করো ইনফ্যাক্ট? সহ্য করি, আবার আমিও ঘরে থাকতেই পছন্দ করি, That's আমিও beautiful. খুব যে বাইরে ঘোরাফেরা করি তা না। খুব ভালো লাগছে যে আপনারা ভালো আছেন, বিশেষ করে আপনাদের দর্শক যারা আছেন তারা তো নিঃসন্দেহে আমার মনে হয় আজকের আড্ডাটা খুব এনজয় করবে। সো শেষে যদি কিছু বলার থাকে দর্শকদের বলে আমরা বাড়ি ফিরি। আমি অনেকদিন পরে ক্যামেরার সামনে, আমি ইনফ্যাক্ট 2 বছর আগে আসছিলাম যখন, তখন আরেকটা চ্যানেলের ক্যামেরাতে এরকমই একটা স্পেশাল প্রোগ্রামে গিয়েছিলাম। আর আজকে আমি আসলে অনার্ড ফিল করেছি যখন আজ যে কিবরিয়ার সাথে আমাকে বলা হলো। দিন শেষে মিডিয়াতে আসলে কোন কাপল ভালো আছে এইরকম নিউজ আসলে খুব একটা আসে না। না, এগুলো নিউজে তো কাটতি মনে হয় কম, ভেঙে গেল নিউজে কাটতি Exactly, বেশি, অনেক বেশি। একটা কিছু হচ্ছে, ঝামেলা হচ্ছে, ওটা নিয়েই মানুষ কথা আমরা বলতে। কিন্তু এখনো ঘটনা কমেন্ট হচ্ছে পাই, বেশিরভাগ মানুষই ভালো আছে, বেশিরভাগ মানুষই ভালো। দুই আমরা একজন কিন্তু মানুষ খারাপ আছে, ওই দুই একজন মানুষের খারাপটাকেই বড় করে দেখতে পছন্দ করে। আমরা কিন্তু এখনো কমেন্ট পাই, কয়দিন টিকবে, তো 12 বছর টিকে গেল ভাই, আর কয়দিন, মরেই তো যাব কয়দিন পরে। হ্যাঁ, এখন আর এইটা ভেবে ভেবে আপনারা কষ্ট পাবেন না। ভাই কিছু যদি বলার থাকে না, please। এটা অ্যাবসলিউটলি ওইটাই যে পারসেপশন বিভিন্ন ধরনের থাকে মানুষের, বাট এখন এটা আমরা কিছু বলেও মানুষকে কন্ট্রোল করার কোনো ওয়ে নাই, True. কারণ এটাই এখনকার ট্রেন্ড। সো তারপরেও আমার কাছে মনে হয় যে আমাদের যেরকম কিছু কমিটমেন্ট আছে, রেসপন্সিবিলিটি আছে, সোসাইটির মানুষ হিসেবেও প্রত্যেকটা মানুষের কিছু রেসপন্সিবিলিটি আছে, প্রত্যেকটা ইস্যুতেই আছে। সো আমার মনে হয় যে সেই রেসপন্সিবিলিটিটা সবাই ঠিকঠাক মতো পালন করলেই সোশ্যাল মিডিয়াটা আরেকটু সুন্দর হতো হয়তো দেখতে। Agreed. That's it. Agreed. Thank you so much, নওশিন। থ্যাংক ইউ ভাই, কিবরিয়া thank you so ভাই, much. thank you.